আজকে আমি যে সিনেমাটিকে এক্সপ্লেন করতে চলেছি সেই সিনেমাটির প্রতিটি সিনে রয়েছে এক অন্য লেভেলের টার্ন অ্যান্ড টুইস্ট। এমন স্টোরি লাইন নিয়ে সিনেমা তোমরা আগে কখনো দেখোনি। সিনেমাটি তোমাদের প্রতিটা অ্যাডভান্স চিন্তাভাবনার সাথে খেলবে। তোমাদের যেটা মনে হবে আসলে সেটা হবে না। সিনেমাটিতে দুজন মেয়ের লাভ স্টোরিকে এমনভাবে তুলে ধরেছে যে সিনেমাটিকে প্রায় 1,37,000 মানুষ IMDb-তে 8.1 রেটিং দিয়েছে। এটি একটি কোরিয়ান সিনেমা। সিনেমাটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোরিয়ান আর জাপানিজ, তাই আমি স্পেশালি তোমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ সিনেমাটি অফিসিয়ালি কোনো হিন্দি বা বাংলা ভাষায় রিলিজ হয়নি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সিনেমাটির ছাপ তোমাদের মনে পার্মানেন্ট থেকে যাবে। তাই ড্রামা, থ্রিলার আর রোম্যান্সের ডোজ নিয়ে ফুললি লোডেড এই সিনেমাটিকে এক্সপ্লেন করার আগে নমস্কার, আমি ভোলা পাল। তোমরা দেখছো মাল্টি স্টোরি প্রেজেন্ট দি হ্যান্ডমেইডেন। ঘটনাটির শুরুতেই একটি মেয়েকে দেখানো হয়। এর নাম হলো সুখী। সে তার বাচ্চাকে তার পরিবারের কাছে রেখে এক জাপানি রানীর চাকরানি হিসেবে কাজ করতে যায়। আর আমি ভিডিওটির শুরুতেই যেমনটা বলেছিলাম যে সিনেমাটিতে প্রচুর পরিমাণে টার্ন অ্যান্ড টুইস্ট আছে, তাই এখানেও একটা টুইস্ট আছে যেটা আমি ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরবো। এদিকে সুখী জাপানি রানীর বাড়িতে চলে আসে। এটি বাড়ি তো নয়, যেন অট্টালিকা, আর হওয়াটাই স্বাভাবিক। জাপানের একটি স্টেটের রানী বলে কথা। এখানে বলে রাখি যে রানীর কিন্তু কেউ নেই, সে একাই প্রচুর সম্পত্তির মালকিন। এখানে রানীর এক পুরনো চাকরানি সুখুইকে নিয়ে রানীর রুমের সঙ্গে লাগানো একটি ছোট্ট রুমে নিয়ে আসে আর বলে তুমি এখানেই থাকবে। তাই সুখী সেই রুমে ঘুমিয়ে পড়ে। তবে রাতে হঠাৎ করে রুমের ভেতর থেকে রানী চিল্লিয়ে ওঠে। সে চিল্লানি শুনে সুখী রানীর কাছে দৌড়ে আসে। তাই সুখীকে দেখে রানী চিল্লাতে চিল্লাতে বলে, ওই চেরি গাছটা দেখছো, সেই গাছে আমার আন্টি ফাঁসি দিয়েছিল। তাই সুখী গাছটির দিকে তাকালে সেও ভয় পেয়ে যায়। তাই সে রানীকে ওষুধ খাইয়ে রানীর সঙ্গেই ঘুমিয়ে পড়ে। এবার রানীর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। রানীর নাম হলো হিদেকো। এখানে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, নামগুলোর সাথে তোমরা চেহারাগুলো একটু মনে করে রেখো, না হলে সব কিছু কিন্তু গুলিয়ে যেতে পারে। তো পরের দিনে সুখীর একটি জুতো বাকি চাকরানিরা মিলে লুকিয়ে রাখে। তাই সুখী বাধ্য হয়ে একটি জুতো পরেই রানী হিদেকোর কাছে আসে। সে রানী হিদেকোকে একটি চিঠি দিয়ে বলে, আমি এর আগে যেখানে কাজ করতাম এটি সেখানকার রেফারেন্স চিঠি। রানী হিদেকো চিঠিটি নিয়ে বলে, আমার মাথা ব্যথা করছে, তাই তুমি চিঠিটা পড়ো তো। তাই সুখী রানীর কথা ফেলতে না পেরে চিঠিটি পড়তে শুরু করে। তবে আসল কথা বলতে সুখী চিঠিটি পড়তে পারে না। সে অশিক্ষিত, পড়াশোনা জানে না। তাই সে রানী হিদেকোকে বলে, আমি লেখাপড়া জানি না। রানী হিদেকো বলে, কি, একদমই পড়তে পারো না? সে কাগজে সুখীর নাম লিখে তাকেই দেখায়, কিন্তু সুখী বলতে পারে না, সেটি পড়তে পারে না। তাই রানী হিদেকো কনফার্ম হয়ে যায় যে সুখী সত্যি পড়তে জানে না। তবে আমি যে তোমাদের সব কিছু এত ডিটেলসে বলছি, এই সব কিছুর মধ্যে কিন্তু টুইস্ট আছে, তাই ডিটেলসে না বললে তোমরা সিনেমাটির কিছুই মজা পাবে না। এরপরে রানী হিদেকো সুখীর পায়ের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার পায়ের আরেকটা জুতো কই? কিন্তু সুখী কিচ্ছু বলে না। তাই রানী হিদেকো তার নিজের জুতোগুলো তাকে দেখায় আর সেখান থেকে পছন্দ মতো জুতো তাকে বিছে নিতে বলে। এবার এত জুতো দেখে সুখী তো খুশিতে পাগল হয়ে যায়। তবে রানী হিদেকো ঘড়ির দিকে দেখে বলে, আমাকে পড়তে যেতে হবে। সেই সঙ্গে সে সুখীকে বলে, ঠিক যখন দুপুর হবে তখন দরজা নক করে আমাকে ডাকতে যাবে, ঠিক আছে? সেই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু সুখী ঘর একা পেয়ে সারা ঘরের জিনিসপত্র ঘেটে খাওয়া করে দেয়। তবে রানী হিদেকোর কথা মতো সুখী ঠিক দুপুরবেলা তাকে ডাকতে চলে যায়। সে ডাকতে গিয়ে রুমের দরজা খুলতেই দেখে রানী হিদেকো একটি বুড়ো লোকের সামনে বসে বই পড়ছে। এবার আমি তোমাদের এই লোকটির সাথে পরিচয় করিয়ে দিই। এই লোকটির নাম হলো কুজুকি। সে রানী হিদেকোর নিজের মেশো। সে একজন কোরিয়ান ব্যক্তি, কিন্তু নিজে একজন কোরিয়ান হয়েও জাপানিরা যখন কোরিয়া দখল করতে আসে তখন সে একটি সোনার খনির লোভে জাপানিদের তার নিজের দেশ দখল করতেই সাহায্য করেছিল। তারপর থেকে কুজুকি সেই সোনার খনির সম্পত্তি ব্যবহার করে কিছু দুর্লভ বই, মানে যেই সব বইগুলো সরকার ব্যান্ড করে দিয়েছিল, সেই সব বই তার লাইব্রেরিতে স্টোর করতে শুরু করে। তবে এই বইগুলো কোনো সাধারণ বই নয়। বইগুলো সরকার দ্বারা ব্যান্ড করার উদ্দেশ্য হলো বইগুলো শুধুমাত্র অ্যাডাল্ট কন্টেন্টে ভরপুর, পর্নোগ্রাফিতে ভরপুর। তাই রানী হিদেকো যখন এই বইগুলো পড়ে তখন সে অস্থির হয়ে পড়ে। আসলে তার মেশো জোরপূর্বকভাবে তাকে দিয়ে এই বইগুলো পড়ায়। তার মেশো কুজুকি জাপানের ধনী ব্যক্তিদের তার লাইব্রেরিতে আমন্ত্রণ করে, আর এই বইগুলো তার মেশো কুজুকি রানী হিদেকোর দ্বারা জোরপূর্বকভাবে পর্নোগ্রাফি স্টাইলে পড়িয়ে জাপানের ধনী ব্যক্তিদের সেক্সুয়াল মাইন্ডের লেভেলকে উচ্চমাত্রায় পৌঁছে দিয়ে বইগুলো চড়া দামে বিক্রি করে। তবে অরিজিনাল বই কিন্তু বিক্রি করে না, বইগুলো ডুপ্লিকেট কপি বানিয়ে সেই বইগুলো বিক্রি করে। আর এই বইগুলো ডুপ্লিকেট কপি বানাতে সাহায্য করে এই লোকটি। এর নাম হলো কাউন্ট। সে একজন দক্ষ মানের পেইন্টার। সে সব কিছু ডুপ্লিকেট কপি বানাতে পারে।
এরপরে রানী হিদেকো আর সুখী খবর পায় যে আজকে কাউন্ট ফিরে আসছে। হ্যাঁ, একটু আগে যে আমি কাউন্টের কথা বললাম সেই কাউন্ট। তাই সুখী রানী হিদেকোকে ভালো করে স্নান করাতে শুরু করে, আর স্নানের সময় সুখী রানী হিদেকোর খালি শরীর দেখে সম্মোহিত হয়ে পড়ে, তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পরে কাউন্ট চলে আসে। সে সোজা রানী হিদেকোর কাছে আসে। সে রানী হিদেকোকে বলে, কথা দিচ্ছি এরপর থেকে তোমার পেন্টিং ক্লাস আর মিস যাবে না। অর্থাৎ কাউন্ট রানী হিদেকোকে পেন্টিং শেখায়। এখানে কাউন্ট সুখীকে দেখে বলে, তুমি রানী হিদেকোর ভালো করে যত্ন নিচ্ছে তো? আসলে এখানে আমরা জানতে পারি যে সুখীকে রানী হিদেকোর চাকরানি হিসেবে কাউন্ট নিজে তাকে খুঁজে নিয়ে এসেছে। এরপরে কাউন্ট সুখীকে তার কাছে ডেকে পাঠায়, তাই সে কাউন্টের কাছে যায়। তবে কাউন্ট এখানে স্টোরিতে একটি নতুন টুইস্ট উদ্ঘাটন করে। স্টোরিটি এখানে ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে সুখী হলো একজন চোর, তাই কাউন্ট তার কাছে একটি প্ল্যানিং নিয়ে আসে। সে সুখীকে তার প্ল্যানিং সম্বন্ধে বলে। সে বলে, রানী হিদেকোর প্রচুর সম্পত্তি আছে, কিন্তু সেই সম্পত্তির কারণে তার নিজের মেশো তাকে বিয়ে করতে চায়, যাতে রানীর সমস্ত সম্পত্তি নিজের করে নিতে পারে। তাই আমি তোমাকে রানী হিদেকোর কাছে পাঠাবো। তুমি সবসময় তার সঙ্গে থাকবে, তাকে সবসময় আমার কথা বলবে, তাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে ভালোবাসতে বাধ্য করাবে। তারপরে সে যখন আমাকে ভালোবেসে ফেলবে, তখন আমি তাকে জাপানে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নেব। তারপরে তার সমস্ত সম্পত্তি নিজের করে নেওয়ার পরে তাকে পাগলাগারদে পাঠিয়ে দেবো। আর এই কাজের জন্যে তোমাকে 50,000 টাকা দেবো। তাই এই প্ল্যানিং শুনে সুখী কাউন্টের কথায় রাজি হয়ে যায়। এরপরে স্টোরিটি বর্তমানে চলে আসে, আর এই পর্যন্ত সব কিছু কাউন্টের প্ল্যানিং মতোই চলে। কাউন্ট এখানে সুখীকে আর কি করতে হবে সেই সব কিছু বলে দেয়। কাউন্ট বলে সে যেন রানী হিদেকোকে বাগানের দিকে নিয়ে যায়, তাকে যেন তার সঙ্গে ফাঁকা জায়গায় দেখা করায়। তার সঙ্গে সে সুখীর দ্বারা একটি বাক্স করে একজোড়া কানের আর তার সঙ্গে একটি চিঠি পাঠায়। সে সুখীকে বলতে বলে সে যেন রানী হিদেকোকে বলে যে কানেরগুলো কাউন্ট তার জন্য পাঠিয়েছে, আর এই কানেরগুলো পরে রানী যেন তার সঙ্গে দেখা করতে আসে। তাই কাউন্টের প্ল্যানিং মতো সুখী সব কিছু করে। সে রানী হিদেকোকে তার সঙ্গে দেখা করায়। তারপরে হঠাৎ করে সুখী রানী হিদেকোকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি তোমার মেশোকে বিয়ে করবে? রানী বলে, সে আমাকে ছোট্টবেলা থেকে বড় করেছে, যাতে আমি যখন বড় হব তখন আমাকে বিয়ে করে আমার সমস্ত সম্পত্তি নিয়ে নিতে পারে। তাই আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সে আমাকে মেরে ফেলবে। এবার এই কথা শুনে সুখী কাউন্টের প্ল্যানিং মতো রানী হিদেকোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কখনো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবোনি, যেমন কাউন্ট? মানে সুখী কাউন্টের প্ল্যানিং মতো সমস্ত কাজ করতে থাকে। সে যখনই সময় পায় তখনই কাউন্টের জন্য তার মনে ভালোবাসা জন্মানোর নন স্টপ চেষ্টা করতে থাকে। তাই তার এই চেষ্টার ফলে রানী হিদেকো আস্তে আস্তে কাউন্টের প্রতি কেমন জানি ব্যবহার করতে শুরু করে। সে কাউন্টকে জানলা দিয়ে দেখতে শুরু করে। সে যেন কাউন্টের পেন্টিং ক্লাসের জন্য অধীর আগ্রহে বসে থাকে। এটি ভালোবাসা না অন্য কিছু সে কিচ্ছু জানে না। এরপরে সুখী আর রানী হিদেকো বাগানে ঘুরতে বের হলে সুখী রানী হিদেকোকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। সেই কথা শুনে রানী হিদেকো বলে, আমার জন্মের সময় আমার মা মারা যায়, তাই আমার নিজেকে দোষী মনে হয়। আমি যদি না জন্ম নিতাম তাহলে হয়তো আমার মা বেঁচে থাকতো। সেই কথা শুনে সুখী তাকে বোঝায়। সে বলে, কোনো শিশু নিজের জন্মের জন্য দায়ী হয় না। তোমার মা যদি বেঁচে থাকতো তাহলে সে তোমাকে জন্ম দিয়ে নিজেকে ভাগ্যবান মনে করত। এরপরে কাউন্ট যেমনটা বলেছিল যে রানী হিদেকোকে সে যেন বাগানে একটি ফাঁকা জায়গায় দেখা করায়, সেই জন্য সে রানী হিদেকোকে একটি ফাঁকা জায়গায় বসিয়ে রেখে মাশরুম তোলার বাহানা করে সেখান থেকে চলে যায়। তাই প্ল্যানিং মতো কাউন্ট সেখানে চলে আসে। কিন্তু সুখী তাদের দুজনকে এইভাবে দেখে কেন জানি রাগ করতে শুরু করে। সে তাদের দুজনকে যত একে অপরের কাছাকাছি দেখে তার তত রাগ হয়। তাই সে দৌড়ে সেখান থেকে চলে আসে। তবে তার এমন ব্যবহার দেখে রানী হিদেকো একটু আশ্চর্য হয়ে যায়। তারপরে সেই দিন সন্ধ্যায় রানী হিদেকো সুখীকে তার রুমে ডাকে। সুখী রুমে আসলে রানী হিদেকো তাকে বলে, কি ব্যাপার, আজকে একবারও ঘরে এলে না যে? সুখী রাগ দেখিয়ে বলে, ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু রানী হিদেকো বলে, খারাপ স্বপ্ন দেখেছি, তাই খুব ভয় করছে, আমার পাশে শুয়ে পড়ো। তাই রানীর কথা শুনে সে তার পাশে শুয়ে পড়ে। তবে রানী হিদেকো তাকে বলে, আজকে কাউন্ট আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। পরের পূর্ণিমায় মেশো যখন জাপানে যাবে তখন সে আমাকে নিয়ে পালাতে চায়। সুখী বলে, তাহলে তুমি কি বললে? রানী হিদেকো বলে, আমার কাউন্টকে ভয় লাগছে, জানি না কেন আগুনে হাত দিয়ে হাত সরানোর মতো মনে হচ্ছে। তুমি কি আমাকে বলবে বাসর রাতে কি হয়? প্রথমে চুমু হয়, তাই না? তারপরে কি হয়? এইবার কথাটি শুনে সুখী ড্রয়ার থেকে একটি ললিপপ বের করে। ললিপপের মিষ্টি নিজের ঠোঁটে লাগিয়ে নেয়, আর সেই মিষ্টি ঠোঁট দিয়ে রানীর ঠোঁটে আলতো ছোঁয়ায় চুমু দেয়। তবে সুখীর চুমু খেয়ে রানী হিদেকোর সারা শরীরে যেন আগুন ধরে যায়। এমন অনুভূতি সে কাউন্টের সঙ্গে চুমু খেয়ে কখনো পায়নি। তাই রানী হিদেকো সুখীর সঙ্গে চরম সুখের খোঁজে সাংঘাতিক ইন্টিমেট হয়ে যায়। তারপরে কাউন্ট রানী হিদেকোর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু সুখীর সেই সিন দেখে রাগ হয়। তবে এই ব্যাপারটি কাউন্ট বুঝতে পারে, তাই সে সুখীকে ঘুষ দিয়ে বাইরে গিয়ে অন্য কাজ করতে বলে। কিন্তু সুখী বলে, বাইরে আমার কোনো কাজ নেই। সেই কথা বলে সে কাউন্টকে টাকাটি ঘুরিয়ে দিয়ে সেখানে বসে পড়ে। তাই কাউন্ট রানী হিদেকোর সাথে কিচ্ছু করতে পারে না।
সেই জন্যে কাউন্ট বাইরে এসে সুখীকে আচ্ছা মতো বকাবকি করে, বলে তোমার জন্য আজকে কিচ্ছু হলো না, আজকে রাতের মধ্যে আমি যদি কিছু না করি তাহলে সব কিছু ভেস্তে যাবে, সে কি আমার সাথে পালাতে চাইবে? সেই কথা শুনে সুখী বলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে কথা দাও তুমি তাকে কষ্ট দিবে না, কারণ তার দুনিয়াতে কেউ নেই, তার মা বাবা দুনিয়াতে কেউ নেই, সে যদি ভয় পেয়ে যায় না তাহলে সে চিরতরে নিস্তব্ধ হয়ে যাবে। অর্থাৎ সুখী এবার মন থেকেই চায় কাউন্ট যেন তাকে কষ্ট না দেয়। তাই এরপরে আবার কাউন্টের প্ল্যানিং মতো সুখী রানী হিদেকোকে তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে। সে রানী হিদেকোকে বলে তুমি কাউন্টকে ভালোবাসো, তাই তো তার দিকে জানলা দিয়ে তাকিয়ে থাকো, স্বপ্নে তার সাথে কথা বলো। কিন্তু রানী হিদেকো বলে আমি যদি বলি আমি তাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি, তাহলে যার এই দুনিয়ায় কেউ নেই তাকে যদি আমি ভালোবাসি তাহলে? কিন্তু সুখী জোর জবরদস্ত করে তাকে বোঝানোর চেষ্টা করে, সে বারবার করে তাকে কনভিন্স করানোর চেষ্টা করে যে তুমি অন্য কাউকে না, তুমি শুধু কাউন্টকেই ভালোবাসো। কিন্তু রানী হিদেকো এবার এই কথা শুনে রেগে যায় আর সুখীর গালে একটা চর বসিয়ে দেয়, তাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। পরের দিনে রানী হিদেকোর মেশো জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাই রানী হিদেকো মনের দুঃখে কাউন্টের সঙ্গে পালিয়ে যায়। কিন্তু সুখীকে তারা একা ছাড়ে না, তাকেও তারা সঙ্গে নিয়ে যায়। জাপানে পৌঁছে তারা একটি মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে। তবে এখানে রানী হিদেকো কাউন্টের কাছে একটি কাচের বোতল চায়, আর এই বোতলের মধ্যে কী আছে সে সব কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তার মাঝখানে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 তোরা ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক মোটিভেট করে। তো এরপরে বাসর রাতের জন্য সুখী তাদের ঘর গুছাতে গেলে রানী হিদেকো তাকে জোর করে চুমো দিতে শুরু করে, কিন্তু সুখী তাকে সরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন কাউন্ট রুমে আসে আর তারা তাদের বাসররাত পালন করে। তো এরপরে সুখী আর কাউন্ট যেমন প্ল্যানিং করেছিল যে বিয়ের পরে রানী হিদেকোকে তারা পাগলাগারদে পাঠাবে, সেই প্ল্যানিং হিসেবে সুখী কাউন্টকে জিজ্ঞাসা করে, বলে এবার তো তোমার বিয়ে হয়ে গেল, তাহলে আর কতদিনে তুমি রানী হিদেকোকে পাগলাগারদে পাঠাবে? কিন্তু কাউন্ট এই কথা শুনে কিচ্ছু বলে না, সে বেরিয়ে পড়ে। আর এইভাবে কিছুদিন পার হয়ে যায়। রানী হিদেকো আস্তে আস্তে পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। এরপরে একদিন হঠাৎ করে কাউন্ট ডাক্তার নিয়ে সেখানে ফিরে আসে। তারপরে ডাক্তাররা রানী হিদেকোকে দেখে তারা সিদ্ধান্ত নেয় যে তারা রানী হিদেকোকে পাগলাগারদে নিয়ে যাবে। তাই তারা রানী হিদেকোকে নিয়ে পাগলাগারদে আসে। এবার সুখী রানী হিদেকোকে শেষবারের মতো জড়িয়ে ধরে, কারণ রানী হিদেকো তো এখন পাগলাগারদে থাকবে, সেই জন্য সে শেষবারের মতো তাকে জড়িয়ে ধরে। কিন্তু এখানে পাগলাগারদের লোকেরা রানী হিদেকোকে না ধরে সুখীকে ধরে ফেলে। তারা রানী হিদেকোর নাম ধরে সুখীকে ডাকতে শুরু করে, অর্থাৎ কাউন্ট রানী হিদেকোর নাম করে সুখীকে পাগলাগারদে ভর্তি করে দিয়েছে। তার সঙ্গে আশ্চর্যভাবে রানী হিদেকো ডাক্তারকে বলছে আমাদের রানী পাগলা হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি করে ঠিক করার ব্যবস্থা করুন। এবার এখানে প্রশ্ন হলো যে কাউন্ট কেন রানী হিদেকোকে পাগলাগারদে না ঢুকিয়ে সুখীকে পাগলাগারদে ঢুকালো? কেন পাগলাগারদের ডাক্তারেরা সুখীকে রানী হিদেকোর নাম ধরে ডাকতে শুরু করলো, বা কেন তাকে তার নাম করে পাগলাগারদে ঢুকালো? আর সুখীকে যখন পাগলাগারদে ঢুকানো হচ্ছিল তখন কেন রানী হিদেকো বলল যে আমাদের রানী পাগলা হয়ে গেছে? কেন রানী হিদেকো কোনো প্রোটেস্ট করলো না? এই সব কিছুর উত্তর আমরা এখন জানতে পারবো। আসলে রানী হিদেকো যখন ছোট ছিল তখন তার মা বাবা দুইজনই মারা যায়। তারপর থেকে রানী হিদেকো তাদের সমস্ত সম্পত্তির একমাত্র মালকিন হয়ে ওঠে। তবে তার এই বিপুল সম্পত্তির জন্যে তার মেশো তাকে ছোট থেকে বড় করতে শুরু করে, যাতে তার যখন বিয়ের বয়স হবে তখন তাকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি নিজের করে নিতে পারে। তবে তার মেশো তার উপরে খুব অত্যাচার করত, সেই জন্যে সে সবসময় তার মেশোকে ভয় পেত, এবং কি তার মাসিও তার মেশোকে ভয় পেত। সে তার মাসিকে খুব ভালোবাসত, আপন বলতে তার একজনই ছিল, সেটি হলো তার মাসি। আর যেমনটা আমি প্রথমের দিকেই বলেছিলাম যে যেই সব বই সরকার ব্যান করে দিয়েছিল সেই সমস্ত বই নিয়ে রানী হিদেকোর মেশো কুজুকির একটি লাইব্রেরি আছে। তো সেই সব পর্নোগ্রাফি বইগুলোকে তার মেশো তাকে জোর জবরদস্তি করে পড়তে শেখাতো। যদি সে পড়তে না চাইতো তাহলে তার মেশো তাকে আর তার মাসিকে দুজনাকেই খুব টর্চার করত। শুধু তাই নয়, রানী হিদেকোর মেশো তার বউকে দিয়ে, অর্থাৎ রানী হিদেকোর মাসিকে দিয়ে জাপানের আইয়াস বড়লোক লাফাঙ্গা কাস্টমারদের সামনে সেই সব পর্নোগ্রাফি বইগুলোকে পড়ে শোনাতে বাধ্য করত, যাতে সেই সব কাস্টমারেরা কামনার জ্বালায় উদ্বেগী হয়ে সেই সব পর্নোগ্রাফি বইগুলোকে প্রচুর মূল্য দিয়ে কিনে নেয়। আর এই করে তার মেশো প্রচুর টাকা কামাই করত। তবে এর মাঝে একদিন তার মাসি আর এসব সহ্য করতে না পেরে সেই চেরি গাছটিতে ফাঁসি লেগে সুসাইড করে নেয়। এরপরে রানী হিদেকো যখন বড় হয় তখন তার মেশো তার মাসিকে দিয়ে যেইভাবে বইগুলো পড়াতো ঠিক সেইভাবে তাকে দিয়েও সেই সব বইগুলো পড়াতে শুরু করে। প্রতি সপ্তাহে একদিন করে এই বই পড়ার সেশন চলতে থাকে। তবে একদিন হঠাৎ রানী হিদেকো তার বই পড়ার সেশনে কাউন্টকে দেখতে পায়। আর যেমনটা আমি প্রথমের দিকেই বলেছিলাম
যে কাউন্ট যে কোনো ছবির নকল করা এক্সপার্ট, তাই কাউন্ট রানী হিদেকোর মেশোর সাথে হাত মিলিয়ে সেই সব বইগুলোর নকল কপি বের করে বিক্রি করতে শুরু করে। তবে কাউন্টের পরিকল্পনা ছিল কিন্তু অন্যরকম। বই নকল করা তো তার বাহানা ছিল, আসলে তার প্ল্যানিং ছিল আলাদা। তাই একদিন কাউন্ট রানী হিদেকোর ঘরে আসে আর তাকে বলে, আমি গত 3 বছর ধরে এই বই বাঁধানো আর পেন্টিং শিখেছি শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্যে, তোমাকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে তোমাকে বিয়ে করার জন্যে, তোমার সমস্ত সম্পত্তিকে নিজের নামে করার জন্যে, তারপরে তোমাকে ছেড়ে দিয়ে তোমার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্যে। কিন্তু তোমার সঙ্গে দেখা করার পরে বুঝলাম আমার দ্বারা তোমাকে বশ করা অসম্ভব, তাই তোমাকে পটানোর প্ল্যানিং বাদ দিয়ে দিই। তবে আজকে তোমার কাছে একটি চুক্তি নিয়ে এসেছি, তুমি যদি এই চুক্তিটা মেনে নাও তাহলে তুমি এই 4 দেওয়াল থেকে মুক্তি পাবে। তোমাকে আর তোমার বুড়া মেশোকে বিয়ে করতে হবে না, আর এতে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। তাই সামনের পূর্ণিমাতে তোমার মেশো যখন জাপানে যাবে সেদিন তুমি আমার সঙ্গে পালিয়ে চলো, তারপরে আমরা বিয়ে করে নেব আর তোমার সমস্ত সম্পত্তি তোমার আর আমার মধ্যে সমান ভাগে ভাগ করে নেব। এতে যে সম্পত্তির জন্য তোমার মেশো তোমার উপরে অত্যাচার করত সেই অত্যাচার থেকে তুমি বেঁচে যাবে। এবার এই কথা শুনে রানী হিদেকো বলে, সবই তো বুঝলাম, কিন্তু পালিয়ে কোথায় কোথায় ঘুরবো আমরা? আমরা যেখানেই যাই না কেন মেশো ঠিক আমাদের খুঁজে বের করে নেবে, তারপরে সে আমাদেরকে মেরে ফেলবে। কথাটি শুনে কাউন্ট বলে, ও নিয়ে চিন্তা নেই। সেই বলে সে একটি শিশি দেখিয়ে বলে, এই শিশির 3 ফোঁটা ড্রপ তোমাকে সারাদিন বেহুশ রাখার জন্য যথেষ্ট, আর সবটুকু খেয়ে নিলে তোমাকে মেরে ফেলার জন্য যথেষ্ট। অর্থাৎ কাউন্ট বোঝাতে চাইছে যে তার মেশো যদি তাদের দুজনকে ধরে ফেলে তাহলে তারা এই বিষটি খেয়ে সুসাইড করে নিতে পারবে। আর এই বোতলটি হলো সেই বোতলটি যেটি বিয়ের সময় রানী হিদেকো কাউন্টের কাছ থেকে নিয়েছিল। তো রানী হিদেকো কাউন্টের প্ল্যানিং শুনে রাজি হয়ে যায়। তাই সে বলে, ঠিক আছে, তাহলে তুমি একটি মেয়ে জোগাড় করো, আর এমন একটি মেয়ে খোঁজো সে যদি হারিয়েও যায় তাহলে তাকে যাতে কেউ খোঁজাখুঁজি না করে। মেয়েটি বোকা হলে তো আরও ভালো হবে। তারপরে তাকে আমার নাম দিয়ে আমার বদলে তাকে পাগলাগারদে ঢুকিয়ে দেবো, যাতে আমাকে আর কেউ খোঁজাখুঁজি না করে, সবাই যাতে ভাবে আমি পাগলা হয়ে পাগলাগারদে ভর্তি আছি। তাই রানী হিদেকো আর কাউন্টের প্ল্যানিং মতো সুখীকে তারা এই কাজের জন্য খুঁজে নিয়ে আসে। অর্থাৎ এই পর্যন্ত সুখীর সঙ্গে যা কিছু ঘটেছে সব রানী হিদেকো আর কাউন্টের প্ল্যানিং মতোই ঘটেছে। যেমন প্রথম রাতে রানী হিদেকো যে চিল্লিয়ে উঠেছিল, আসলে সেই রাতে রানী হিদেকো দরজার আড়াল থেকে সুখীকে আসতে দেখেছিল, সেই জন্যই রানী হিদেকো ইচ্ছে করে চিল্লিয়ে উঠেছিল। তারপরে সুখী যে চিঠিটা নিয়ে এসেছিল সেই চিঠিটা আসলে কাউন্ট রানী হিদেকোর জন্যই পাঠিয়েছিল। সুখী যে পড়াশোনা জানে না সেটি কাউন্ট ভালো করেই জানতো, তাই সেই চিঠিটির মাধ্যমে কাউন্ট রানী হিদেকোকে সুখীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সেই সব কিছু লিখে দিয়েছিল। তারপরে বাগানে রানী হিদেকো আর কাউন্টের মধ্যে যে চুমু হয়েছিল সব কিছু কাউন্ট আর রানী হিদেকোর প্ল্যানিং মতোই হচ্ছিল, যাতে সুখী বুঝতে না পারে যে তারা নাটক করছে, যাতে সে বিশ্বাস করে যে তারা সত্যিই জাপানে পালিয়ে গিয়ে বিয়ে করবে। এবার তোমরা বুঝতে পারলে তো যে কেন রানী হিদেকো সুখীকে পাগলাগারদে ঢোকানোর সময় কোনো প্রতিবাদ করেনি, আর কেন কাউন্ট সুখীকে পাগলাগারদে ঢুকিয়েছিল। তবে 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 টার্ন অ্যান্ড টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়। আমি বলেছিলাম না সিনেমাটা তোমাদের মাথা নিয়ে খেলবে। এদিকে সুখী পাগলাগারদে ভাতের মধ্যে আরশোলা দেখে হঠাৎ করে জোরে হাসতে শুরু করে। তবে ভাতের মধ্যে আরশোলা দেখে সে হাসেনি, সে হাসছে কারণ তার আর রানী হিদেকোর প্ল্যানিং যে ঠিকঠাকভাবে কাজ করছে সেই জন্যে। এবার তোমরা হয়তো ভাবছো যে সুখী আর রানী হিদেকোর আবার কোন প্ল্যানিং, এদের আবার কোন প্ল্যানিং ছিল। দাঁড়াও দাঁড়াও, সব বলছি। তোমাদের এই সিনটা মনে আছে? এখানে রানী হিদেকো যখন তার মায়ের মৃত্যুর জন্যে নিজেকে দায়ী করছিল, তখন সুখী রানী হিদেকোকে বুঝিয়েছিল যে কোনো শিশুই তার নিজের জন্মের জন্য দায়ী থাকে না। তার মায়ের সঙ্গে যা কিছু ঘটেছে সেটা তার মায়ের নিয়তি ছিল। এতদিন ধরে যে রানী হিদেকো সবসময় তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করত, সেই সব ভুল চিন্তাভাবনাকে সুখী রানী হিদেকোর মন থেকে দূর করে দিয়েছিল। তাই এখান থেকেই রানী হিদেকো ভিতরে ভিতরে সুখীর প্রতি দুর্বল হয়ে পড়ে, কারণ এতদিন ধরে কেউ এমনভাবে তাকে বুঝায়নি। তারপরে এই সিনে যখন কাউন্ট রানী হিদেকোর ক্লোজ হওয়ার চেষ্টা করেছিল তখন সুখী তাকে বাধা দিয়েছিল। তাই কাউন্ট রেগে গিয়ে সুখীকে বাইরে নিয়ে এসে যখন বকাবকি করছিল তখন সুখী কাউন্টকে বলেছিল যে ঠিক আছে, তুমি রানী হিদেকোকে নিয়ে পালাতে চাও, আচ্ছা পালাও, কিন্তু তাকে কষ্ট দিও না, কারণ তার এই দুনিয়াতে কেউ নেই। সে একা অনেক অত্যাচার সহ্য করে বড় হয়েছে। তাকে কোনোদিন ভয় দেখিও না, কারণ সে যদি ভয় পেয়ে যায় তাহলে সে চিরতরে নিস্তব্ধ হয়ে যাবে। এইবার এই কথাগুলো রানী হিদেকো সাইড থেকে শুনে ফেলে,
তাই এবার রানী হিদেকো বুঝতে পারে যে তার আশেপাশে যত লোক আছে সবাই তার সম্পত্তির জন্য পাগল, কেউ তার ভালো চায় না, কেউ তাকে ভালোবাসে না, কিন্তু একমাত্র সুখী কোনো রকম টাকা পয়সার লোভ ছাড়াই তার ভালো চায়, তাকে ভালোবাসে। এরপরে সেই রাতে যখন সুখী রানী হিদেকোকে কনভিন্স করানোর চেষ্টা করছিল যে তুমি কাউন্টকেই ভালোবাসো, তুমি তাকে বিয়ে করে নাও, কিন্তু রানী হিদেকো তখন বলেছিল, না, আমি কাউন্টকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি, যার আমার মতো এই দুনিয়ায় কেউ নেই, আমি তাকে ভালোবাসি। তাহলেও কি তুমি আমাকে কাউন্টকে বিয়ে করতে বলবে? তখন সুখী বলেছিল, হ্যাঁ, আমি তাও কাউন্টকেই বিয়ে করতে বলবো। কাউন্ট সুখীকে তো সেই কাজের জন্যই সেখানে নিয়ে এসেছিল, যাতে সুখী রানী হিদেকোকে বোঝায় যে রানী হিদেকো কাউন্টকে ভালোবাসে, যাতে রানী হিদেকো কাউন্টকে বিয়ে করে নেয়। সেই কাজের জন্যই তো কাউন্ট সুখীকে সেখানে নিয়ে এসেছিল। তাই সে বাধ্য হয়ে তার নিজের ডিউটি পালন করছিল। কিন্তু রানী হিদেকো সুখীর মুখে এই কথা শুনে তার গালে একটা চড় মেরে তাকে রুম থেকে বের করে দেয়। তারপরে রানী হিদেকো সুখীকে তার মনের কথা না বলতে পারার যন্ত্রণায়, যে সে তাকে ভালোবেসে ফেলেছে তাকে না পাওয়ার যন্ত্রণায়, রানী হিদেকো সেই চেরি গাছটিতে ফাঁসি লাগানোর চেষ্টা করে। কিন্তু সুখী নিচের থেকে এসে তার পা জড়িয়ে ধরে। সে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও রানী হিদেকো, আমি তোমাকে ওই কাউন্ট হারামজাদার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, তোমাকে পাগলা গারদে পাঠানোর চেষ্টা করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এবার রানী হিদেকো তো এই সব কিছুই জানে, কারণ রানী হিদেকো আর কাউন্টের প্ল্যানিং মতোই তো তারা সুখীকে নিয়ে এসেছিল। তাই এবার রানী হিদেকো বলে, না, তুমি ভাবছো যে তুমি আমার সঙ্গে প্রতারণা করছো, কিন্তু না, আসলে আমরা তোমার সঙ্গে প্রতারণা করছি। আমরা তোমাকে আমার নাম করে, আমার বদলে তোমাকে পাগলাগারদে ঢোকাতে চেয়েছিলাম, যাতে আমি বাইরে ফ্রিভাবে ঘুরতে পারি, আমার মেশো যাতে আমাকে খোঁজাখুঁজি না করে। সেই জন্য কাউন্ট তোমাকে আমার কথা মতো এখানে নিয়ে এসেছে। এবার সুখী এই কথা শুনে রেগে গেলেও তার মনে আর কোনো রকম দায়বদ্ধতা থাকে না। এবার সুখীকে সব সত্যি কথা বলার পরে রানী হিদেকোর মনেও আর কোনো রকম ভয় থাকে না। তারা একে অপরকে তাদের মনের কথা বলে ফেলে, তারা তাদের ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে তারা যে একে অপরকে সব কিছু বলে দিয়েছে, তারা যে একে অপরকে ভালোবেসে ফেলেছে, এই সব কিছু কিন্তু তারা কাউন্টকে জানায় না, বরং তারা কাউন্ট আর রানী হিদেকোর প্ল্যানিং মতোই সব কাজ করতে থাকে। এরপরে যেদিন রানী হিদেকোর মেশো জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, সেই দিন সুখী আর রানী হিদেকো তার মেশোর সে নোংরা লাইব্রেরির সমস্ত বই নষ্ট করে দেয়, যাতে বইগুলোর আর কোনো রকম কোনো ডুপ্লিকেট কপি না কেউ বার করতে পারে। আর এরপরে তো তোমরা সব কিছুই জানোই কি ঘটেছে। তারা দুজনে কাউন্টের সঙ্গে জাপানে পালিয়ে আসে, রানী হিদেকো কাউন্টকে বিয়ে করে নেয়, কাউন্ট আর রানী হিদেকো প্ল্যানিং মতো সুখীকে তারা পাগলাগারদে ভরে দেয়। আর এই পর্যন্ত যা কিছু ঘটছিল, কাউন্ট ভাবছিল সব কিছু তার আর রানী হিদেকোর প্ল্যানিং মতোই হচ্ছে, কিন্তু আসল প্ল্যানিং তো রানী হিদেকো আর সুখী করে বসে আছে। সেই জন্যেই সুখী পাগলাগারদে ভাত খেতে খেতে হেসে উঠেছিল। এবার সুখী আর রানী হিদেকোর প্ল্যানিং মতো সুখী পাগলাগারদে আগুন লাগিয়ে দেয়, যাতে পাগলাগারদের সবাই ছন্নছাড়া হয়ে যায়। সেই সুযোগে সুখী পাগলাগারদ থেকে পালিয়ে যায়। এদিকে রানী হিদেকো কাউন্টকে নিজের মায়াজালে ফাঁসিয়ে তার কাছেই যে শিশির বোতলটি নিয়েছিল, সেই বোতলটি থেকে 3 ফোঁটা মেডিসিন কাউন্টের গ্লাসে মিক্স করে দেয়। তাই সে ড্রিঙ্ক খেয়ে কাউন্ট বেহুশ হয়ে যায়। সেই সুযোগ নিয়ে রানী হিদেকো কাউন্টের সমস্ত টাকা আর তার পাসপোর্ট নিয়ে সোজা সুখীর কাছে চলে আসে। অন্যদিকে কাউন্টের জ্ঞান ফিরে আসলে সে দেখে কুজুকির লোকজনেরা সেখানে উপস্থিত, মানে রানী হিদেকোর মেশোর পোষা গুন্ডাগুলো সেখানে পৌঁছে গেছে। তারপরে গুন্ডাগুলো যখন কাউন্টকে কুজুকির কাছে নিয়ে যায়, তখন কাউন্ট পকেট থেকে সিগারেট বের করে সিগারেট খেতে শুরু করে। কিন্তু এখানে ভালো করে দেখো, এখানে 2 ধরনের সিগারেট আছে। এই সাদা সিগারেটগুলো হলো নর্মাল সিগারেট, কিন্তু এই নীল রঙের সিগারেটগুলো খুবই ডেঞ্জারাস। যে খাবে সেও মরবে, আর যে এই ধোঁয়াগুলো শুংবে সেও মরবে। অন্যদিকে রানী হিদেকো ছেলে মানুষের ছদ্মবেশ নিয়ে ফটো তোলে, সেই ফটো নিয়ে ডুপ্লিকেট করে একটি পাসপোর্ট বানিয়ে ফেলে। আর এদিকে কুজুকি রানী হিদেকোকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য কাউন্টকে মারাত্মক পরিমাণে শাস্তি দিতে শুরু করে, এক এক করে তার হাতের আঙুলগুলো কেটে দিতে শুরু করে। তাই সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে কাউন্ট বারবার করে কুজুকির কাছে সিগারেট খেতে চায়, যাতে সে সেই নীল রঙের সিগারেটটা খেয়ে মরে যেতে পারে। কিন্তু কুজুকি কিচ্ছু শোনে না। সে এবার ড্রিল মেশিন দিয়ে তার হাত ফুটা করে দেয়। কাউন্ট ব্যথায় কাতর হয়ে পড়ে, তাই সে বারবার করে সিগারেট খেতে চায়। তাই এবার কুজুকি বলে, ও আচ্ছা আচ্ছা, সিগারেট খাবে তাই না, দাঁড়াও দিচ্ছি। এই কথা বলে কুজুকি কাউন্টের জ্যাকেট থেকে নীল রঙের সিগারেটটা ধরিয়ে তার মুখে দেয়। কুজুকি জানে যে এটা নর্মাল সিগারেট, কিন্তু এটা যে মরণ গেট সেটা সে আর জানে না। তারপরে সিগারেটের ধোঁয়া যত বাড়তে থাকে, তারা দুজনেই তত তাদের হাত পা ছেড়ে দিতে শুরু করে। তারা আস্তে আস্তে অজ্ঞান হতে শুরু করে, আর শেষমেশ তারা দুজনেই অজ্ঞান হয়ে মারা যায়। আর অন্যদিকে সুখী আর রানী হিদেকো নতুন জীবন আর নতুন রূপ নিয়ে নতুন করে বাঁচার জন্যে নতুন কোনো এক শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো জানি না ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আর এত দূর যদি দেখেই থাকো তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্ট আমার মাথার উপরে রেখো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো পরে ইন্টারেস্টিং অ্যান্ড বেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই।